ফরমুজের ট্রাম্পের প্ল্যানটা কি? ট্রাম্প মুখে এক কথা বলে, কাজে অন্য কথা বলে। কিন্তু আমরা একটু দেখি যে অ্যাকচুয়াল কী করছে। অবভিয়াসলি প্রচুর ইউএস ট্রুপ, অর্থাৎ প্রচুর ইউএস আর্মিকে গলফের দিকে রওনা হয়েছে। অলরেডি গলফে প্রায় 10,000 মতো ইউএস আর্মি ছিল, সেটা বাড়িয়ে 20,000 হচ্ছে। অর্থাৎ ইরানে গ্রাউন্ড ইনভেশন হতে পারে, তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু তার আগে নেগোসিয়েশনও চলছে। পাকিস্তান এখনও হাল ছাড়েনি, তারা এখনও নেগোসিয়েট করার চেষ্টা চলছে। এবং বোঝা যাচ্ছে যে নেগোসিয়েশন একটা জায়গাতেই আটকে আছে, সেটা হচ্ছে যে ইরানকে তার নিউক্লিয়ার অ্যাম্বিশন ছাড়তে হবে এবং তার পরিবর্তে আমেরিকা ইরান থেকে প্রচুর তেল কিনতে রাজি আছে। যুদ্ধে যা খরচ, যা ক্ষতি হয়েছে সেটা দিতেও রাজি আছে। তো আমার ধারণা আমরা নেগোসিয়েশনের একটা কাছাকাছি জায়গায় চলে এসেছে। এখন ইরানকে শুধু মেনে নিতে হবে যে তারা নিউক্লিয়ার চুক্তি করবে না। রিজিম চেঞ্জের কোনো তাড়া দিচ্ছে না, কিচ্ছু নেই শুধু। এবং আমেরিকাতে ফ্রান্স এটাও বলছে যে আমেরিকা প্রচুর পরিমাণ ইরান থেকে তেল কিনবে। আমি বলেছিলাম যে এটা দেবে, কারণ আমেরিকান রিফাইনারিগুলোতে ইরানের তেল রিফাইন করা অনেক ইজি হবে, সেটা আমেরিকার জন্য ভালো, ইরানের জন্য ভালো। তো ইরানকে মানে ওই কলা এবং লাঠি দুটোই দেখানো হচ্ছে। কলাও দেখানো হচ্ছে যে তোমরা আমার কথা মেনে নাও, তাহলে আমরা তোমাদেরকে বড়লোক করে দেবো। আবার লাঠিও দেখানো হচ্ছে, না হলে মৃত্যু। কিন্তু এটা কাজ করবে বলে আমার মনে হয় না। একটাই কারণ, তার কারণটা হচ্ছে কি, এটা না শিয়াদের প্রিন্সিপাল। আমি আবার বলছি, ইরান তো আর গণতান্ত্রিক কোনো সরকার নেই, ওখানে চালাচ্ছে শিয়া একটা মিলিশিয়া। আইআরজিসি এখন পুরো টেক ওভার করে গেছে। এবার আপনি যদি কারবালার যুদ্ধের কথা ভাবেন, মানে শিয়াদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, হজরত মোহাম্মদের পর সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে হজরত আলী অথবা ইমাম আলী, আর ইমাম আলীর ছেলে ইমাম হাসান, ইমাম হুসেন। এবার ইমাম হুসেন কারবালার যুদ্ধেও কিন্তু এজিদ, যে একজন বদমাইশ খালিফা ছিল, সে অ্যাকচুয়ালি এজিদ কিন্তু এজিদের গভর্নর, কুফার গভর্নর, এজিদের যে কুফার গভর্নর ছিল, সেও কিন্তু ইমাম হুসেনকে একই অফার দিয়েছিল যে ভাই, আমার কথা অ্যাকসেপ্ট করো, তাহলে তুমি সমস্ত রাজ্য থেকে শুরু করে রাজকীয় সুখ পাবে, আর যদি না অ্যাকসেপ্ট করো তাহলে মৃত্যু। তো আমেরিকাও সে একই জিনিস অফার দিচ্ছে। অথবা আমি আবার বলছি যে শিয়া মিলিশিয়ার মেন প্রবলেম হয়ে গেছে, এটা আমেরিকা ইসরায়েলকে এজিদের আসনে বসিয়ে দিয়েছে, এবং সেটা হলেই ওদের কিন্তু ওখানে ধর্মে পুরো আটকে যাবে পুরোপুরি। হ্যাঁ, তো আমি মনে করি যে আমেরিকার পক্ষে যারা নেগোশিয়েট করছে ইরানের সাথে, তারা অ্যাকচুয়ালি মিডল ইস্টার্ন পলিসিতে খুব একটা অভিজ্ঞ নয়। ট্রাম্প এখন তার জামাইকে জেডি ভ্যান্সকে পাঠিয়েছে। জেডি ভ্যান্স তো সালা মানে কোনো পলিটিশিয়ানই ছিল না দুদিন আগে পর্যন্ত, তার কোনো ডিপ্লোম্যাসিতে এক্সপিরিয়েন্স নেই, তাকে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক আছে, লোকটা ভালো কথা বলতে পারে, ইজ এ গুড কমিউনিকেটার, গুড অথর, গুড রাইটার, কিন্তু ডিপ্লোম্যাসি মিডল ইস্টকে মানে ইন অ্যান্ড আউট জানে সেরকম লোক তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নেই। নিজের জামাইকে পাঠাচ্ছে যে মিডল ইস্টে অস্ত্র বেচে, কী হবে? তো সমস্যা তো আছেই, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশাল সমস্যা আছে। এখন যদি না হয় তো যুদ্ধ হবে, এবং ট্রাম্প মোস্ট লাইকলি সেকেন্ড অপশন যেটা করছে, ইরানে দুমদারাক্কা বোম ফেলবে, কার্গ আইল্যান্ডকে ধ্বংস করবে, এটা করবে, করে দিয়ে বলে দেবে যে ভাই, আমরা যুদ্ধে জিতে গেছি, সব এদের ধ্বংস করে দিয়েছি, এবার তুমি যা খুশি করো। তো ইট ইজ এ ভেরি স্যাড কেস ইন দ্যাট কেস। তবে আমি আশা করব যে ইরান কিছুটা হয়তো কনসিডার করলেও করতে পারে। আমি জানি না ইরান পাল্টা কী দেবে, কিন্তু এই মুহূর্তে ইরানের কাছে অলিভ ব্রাঞ্চও দেওয়া হয়েছে যে ভাই, তোমরা যদি মেনে নাও, অবভিয়াসলি স্টেট অফ হরমুজে ইরানের দাবিকে কেউ মেনে নিচ্ছে না, ওটা খোলা রাখতেই যাবে। কিন্তু ওটা নিয়ে ইরানের কোনো সমস্যা নেই, এটা জানা যাচ্ছে যে ওটা ইরান বলেছে যে ঠিকঠাক চুক্তি হলে ওটা ছেড়ে দেবে, দ্যাটস নট এ প্রবলেম। মেন প্রবলেম হচ্ছে যেটা দাঁড়িয়েছে যে ইরান কোনো তার পরমাণু অ্যাম্বিশন, অর্থাৎ নিউক্লিয়ার অ্যাম্বিশন রাখতে পারবে না, কারণ সেটা তো বহুদিন ধরেই চলছে। দেখা যাক কী হয়।